হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা অষ্টম শ্রেণী যে তাপ চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, তো তার পরবর্তী অংশতে আজকে আলোচনাটা করব। তো এর আগে আমরা জেনেছি যে তাপ হচ্ছে একটা কিন্তু শক্তি, যেটা প্রযুক্ত হলে বিভিন্ন জায়গায়, যখন প্রযুক্ত হয় কোনো জায়গায়, তখন কি হয় যে সে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটাতে পারে, কিংবা হচ্ছে কি কোনো বস্তুর তাপমাত্রার বৃদ্ধি ঘটাতে পারে। তো আরও এক প্রকারের যে তাপ প্রযুক্ত হলে তার যে ফলাফল সম্পর্কে আমরা আলোচনাটা করব, সেটা কিন্তু দশম শ্রেণীতে, যে তাপ প্রযুক্ত হলে বস্তুর যে আয়তনের বৃদ্ধি ঘটে, সেটা কঠিন বস্তু হতে পারে, তরল বস্তু হতে পারে, কিংবা গ্যাসীয় বস্তু হতে পারে, তার সম্পর্কে আমরা দশম শ্রেণীতে আলোচনাটা করব। অর্থাৎ আমরা যে তাপ এক প্রকার শক্তি, তার প্রয়োগের ফলাফলগুলো আমরা অষ্টম শ্রেণীতে আলোচনা করছি। তাদের মধ্যে আমরা আলোচনা করে নিয়েছি তাপ প্রযুক্ত হলে যে উষ্ণতার বৃদ্ধি ঘটে সেই ব্যাপারটা নিয়ে। সেখান থেকে আমরা তাপের পরিমাপ কিভাবে করতে হয়, বা আপেক্ষিক তাপ জানা থাকলে H=mst সমীকরণ থেকে আমরা সেটা নির্ণয় করেছি। তার পরবর্তী অংশে আমরা অষ্টম শ্রেণীতে আলোচনাটা করেছি যে তাপ প্রযুক্ত হলে বস্তুর অবস্থারও পরিবর্তন ঘটে যায়। সেই তাপটা যখন অবস্থার পরিবর্তন ঘটায়, তখন ওই তাপটাকে আমরা বলেছি লীন তাপ। অর্থাৎ তাপ যে শক্তিটাকে আমরা দুটো ভাবে আলোচনাটা করে ফেলেছি। একটা হচ্ছে বোধগম্য তাপ হিসাবে, যেটা আমরা বহিঃপ্রকাশটা দেখতে পাই তাপমাত্রা রূপে, আর একটা হচ্ছে কি যার বহিঃপ্রকাশটা দেখা যায় না, কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে দেখা যায় কেবলমাত্র। তো এই দুটো ছাড়াও তাপ প্রযুক্ত হলে বস্তুর আয়তনেরও বৃদ্ধি ঘটে। তো সেটা আমরা দশম শ্রেণীতে আলোচনাটা করব বললাম। তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনাটা করব, যে অষ্টম শ্রেণীতে তাপের প্রবাহ, অর্থাৎ তাপ যে একটা শক্তি কিভাবে সঞ্চালিত হয় এক বস্তুর মধ্যে, কিংবা এক বস্তু থেকে অন্য বস্তুতে কিভাবে সঞ্চালিত হয়, সেই ব্যাপারটা নিয়ে আজকের আমরা 5 নম্বর ক্লাসে আলোচনাটা করব। তো তাপ এই যে সঞ্চালিত হওয়া কোনো বস্তুর মধ্যে, কিংবা সেই বস্তুটা কঠিন হওয়া, তরল হওয়া, কিংবা গ্যাসি হওয়া, যে কোনো বস্তুর মধ্যে এই যে তাপের সঞ্চালন অর্থাৎ চলাচল ব্যাপারটা ঘটার উপর ভিত্তি করে প্রথমে আমরা কতগুলো যে পদার্থগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। অর্থাৎ তাপের যে প্রবাহটা সম্পর্কে আলোচনা করার পূর্বে, তাপের প্রবাহ সংঘটিত হতে পারে যে সমস্ত পদার্থের মধ্যে, তাদেরকে আমরা বলে থাকবো যে সুপরিবাহী পদার্থ। অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপটা সহজে চলাচল করে যেতে পারে, সেই পদার্থগুলোকে আমরা বলবো সুপরিবাহী পদার্থ। তো এই সুপরিবাহী পদার্থ কঠিন পদার্থ হতে পারে, তরলও হতে পারে, আমরা গ্যাসীয় হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সুপরিবাহী পদার্থগুলো আমরা দেখব যে কঠিন ধাতুগুলো, ধাতব পদার্থগুলোই হবে কিন্তু সুপরিবাহী পদার্থ। আর যে সমস্ত পদার্থগুলো কিছু কিছু তরল পদার্থ রয়েছে, তবে কি ওই কিছু ব্যতিক্রমী ধাতু যারা কিনা তরল অবস্থায় থাকতে পারে, তারাও কিন্তু তাপের সুপরিবাহী হয়ে থাকে। তবে গ্যাসীয় যে পদার্থগুলো সাধারণত তাপের সুপরিবাহী নয়। তো সুপরিবাহী পদার্থগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কঠিন পদার্থগুলোই হয়ে থাকবে তাপের সুপরিবাহী পদার্থ। এবং সেই কঠিন পদার্থগুলোর মধ্যে আবার কোনগুলো হবে না, ধাতব পদার্থগুলোই হবে কিন্তু সুপরিবাহী পদার্থ। তো আমরা যদি দেখব একটা পরীক্ষার সাহায্যে, যেখানে যে জানতে পারবো যে ধাতব পদার্থগুলো বেশি তাপের সুপরিবাহী হবে, তাহলে সুপরিবাহী পদার্থগুলো কোনগুলো হবে? কঠিন পদার্থের মধ্যে ধাতুগুলোই হবে কিন্তু সুপরিবাহী পদার্থ। তো কিছু কিছু ধাতু নয় কিন্তু তাপের সুপরিবাহী কঠিন পদার্থ আমরা জানবো, সেটা হচ্ছে কিনা হীরক, যেটা ধাতু নয়, হীরক। হীরক যেটা হচ্ছে কিন্তু অধাতব পদার্থ একটা, যে কার্বন অর্থাৎ যে আমরা মৌল হিসাবে জানি, যেটা হচ্ছে কালো কার্বন হিসাবে যেটা আমরা সচরাচর মনে চলে আসে, সেই কার্বনেরই একটা রূপভেদ। তো হীরক সেইটাই কিন্তু হচ্ছে আবার তাপের সুপরিবাহী একটা পদার্থ। অর্থাৎ ধাতুও হতে পারে, অধাতুও হতে পারে, আবার তরলও হতে পারে কিছু সুপরিবাহী তরল, যেটা বিশেষ করে আমরা জানি যে পারদ, মার্কারি যাকে বলে, সেই তো পারদটাও কিন্তু একটা তরল পদার্থ, যদিও এটা একটা ধাতব তরল পদার্থ।
তো ঠিক সেই রকম ভাবে আমরা এই তরল পদার্থ কিছু কিছু আছে যারা তড়িৎ তাপের সুপরিবাহী, তরল পারদ ছাড়াও আমরা আলোচনাটা করব পরে। তো যেমন ভাবে পদার্থগুলো সুপরিবাহী আছে, আবার কিছুগুলো পদার্থ আছে তাপের একেবারে চলাচল যাদের মধ্য দিয়ে হয় না, সেই কুপরিবাহী পদার্থ। কুপরিবাহী যে পদার্থগুলো বলছি আমরা যেগুলো, সেইগুলো কোনগুলো হবে? যাদের মধ্য দিয়ে তাপ যাবে না। সেইগুলো আবার কোনগুলো হবে? আমরা সেই কুপরিবাহী পদার্থগুলো আবার কঠিন পদার্থ হতে পারে, আবার তরল পদার্থও হতে পারে, আবার গ্যাসীয় পদার্থ হতে পারে। তবে আমাদের কতগুলো উদাহরণে যখন দেখব, বেশিরভাগ কঠিন পদার্থগুলোর উদাহরণ হিসাবে আমরা যখন দেব, এই যে বলবো একটা পেন কিংবা কাঠ, এই সমস্ত, বা কাপড় কিংবা তুলো, কর্ক, কাঁচ, এই সমস্ত পদার্থগুলো হবে কুপরিবাহী পদার্থের উদাহরণ, অর্থাৎ যাদের মধ্য দিয়ে তাপের প্রবাহটা হয় না। তো বিশেষ করে এই তাপের প্রবাহটা কতভাবে হতে পারে, তো এই সুপরিবাহী পদার্থ এবং কুপরিবাহী পদার্থের ধারণা দেওয়ার জন্য আমাদের বইতে একটা ছোট্ট যে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করে দেখানো হয়েছে, যে আমরা ধরো কোনো একটা গ্লাসে জল নিলাম, এই জলকে নিয়ে এর মধ্যে একটা আমরা যদি কাঠের স্কেল, এটা একটা কাঠের স্কেলকে আমরা ডুবিয়ে দিচ্ছি, এটা যদি স্কেল হয়, এটা কাঠের তৈরি স্কেল, এই গ্লাসটাকে আমরা তার জালির উপর বসিয়ে একে উত্তপ্ত করছি। তাহলে কাঠের স্কেলটাকে অনেকক্ষণ ধরে রাখলেও কিন্তু এই জলটা বাষ্প হয়ে যেতে শুরু করছে, তবুও কিন্তু স্কেলে হাত দিয়ে ধরে রাখলেও গরম লাগবে, এই কাঠের স্কেল। তাহলে এটা বলছি কাঠের স্কেল। কিন্তু যদি ওই একই গ্লাসটাতে আমরা যে তাপ দিচ্ছি, সেটাকে যদি আমরা একটা স্টিলের চামচ যাকে বলছি, সেইটাকে যদি আমরা ধরে রাখি, সেই যে জলটাকে আমরা উত্তপ্ত করছি, এখান থেকে যখন দেখবো যে বাষ্প উৎপন্ন হচ্ছে, সঙ্গে সঙ্গে স্টিলের হাতল যুক্ত যে চামচটাও কিন্তু আমাদের হাতে গরম অনুভূতি সৃষ্টি করবে। অর্থাৎ দেখতে পাচ্ছি কাঠও একটা কঠিন পদার্থ, আবার চামচও একটা কঠিন পদার্থ। এদের মধ্যে চামচটা কিন্তু, এই যদি স্টিলের চামচের কথা বলি, স্টিলের চামচ, তাহলে এটা বেশি তাপের সুপরিবাহী। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে তাপের প্রবাহটা যেখানে হবে সহজে, তাকে আমরা সুপরিবাহী পদার্থ বলবো, আবার যাদের মধ্য দিয়ে হবে না তাদেরকে আমরা কুপরিবাহী পদার্থ বলবো। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু কঠিন পদার্থগুলো মধ্যে আমরা সুপরিবাহী বা কুপরিবাহী আলোচনাটাকে সাধারণত বলে থাকি, তো এই কঠিন পদার্থের মধ্যে তাপ যে পদ্ধতিতে চলাচল করে সেইটা সম্পর্কে এখন আমাদের জানার দরকার রয়েছে। অর্থাৎ তাপের যে প্রবাহ হয় সেটা কটা পদ্ধতিতে হতে থাকে। তাপ শক্তি একটা জায়গা থেকে অন্যটা জায়গায় চলে যাওয়ার 3টা পদ্ধতি রয়েছে। সেই তাপের প্রবাহ হওয়ার 3টি পদ্ধতি কি কি? 3টি পদ্ধতি, তাপ শক্তি যে প্রবাহিত হওয়ার একটা পদ্ধতি। প্রথম নম্বর হচ্ছে পরিবহন পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি কি? যে পরিচলন পদ্ধতি। তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে কি? বিকিরণ পদ্ধতি। এই 3টি পদ্ধতিতে কিন্তু তাপটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। তো আমরা এই যে তাপের সুপরিবাহী বা কুপরিবাহী পদার্থগুলোর কথা বললাম, যেইগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কঠিন পদার্থের উদাহরণগুলো উল্লেখ করলাম, সেই কঠিন পদার্থের মধ্যে যে পদ্ধতিতে তাপের চলাচলটা হয় সেইটা হচ্ছে কিন্তু পরিবহন পদ্ধতি। সাধারণত কঠিন পদার্থের মধ্যে যে পদ্ধতিতে তাপের চলাচলটা ঘটে তাকেই বলা হচ্ছে পরিবহন পদ্ধতি। তো এখন আমরা আজকের ক্লাসে তাপের প্রবাহের যে 3টি পদ্ধতির মধ্যে পরিবহন পদ্ধতিটাকে নিয়ে কেবলমাত্র আমরা আলোচনাটা করব। তো পরিবহন পদ্ধতি, এই যে আমরা দুটো এক্সাম্পল আগেরটাতে ছবিতে দেখিয়েছিলাম, যে একটা জল নিয়ে জলটাকে উত্তপ্ত করলে বাষ্প যখন হচ্ছে, কাঠের স্কেলটা কিন্তু উত্তপ্ত হচ্ছে না, অপরদিকে যদি স্টিলের চামচটা হয় সেটা গরম হয়ে যাচ্ছে। তাহলে এই যে তার জালির উপর রেখে উত্তপ্ত করছিলাম আমরা বার্নারের সাহায্যে, তো এক্ষেত্রে আমরা এই যে কঠিন পদার্থের এইখানে হাত দিয়ে ধরে রাখলে এখানে যাচ্ছে না তাপ, কিন্তু এখানে ধরে রাখলে স্টিলের চামচে সহজে তাপটা চলে যাচ্ছে। তো এইখানে যে পদ্ধতিতে তাপটা চলে যাচ্ছে সেই পদ্ধতিকে বলা হচ্ছে পরিবহন পদ্ধতি।
তাহলে কঠিন পদার্থের মধ্য দিয়ে যে পদ্ধতিতে তাপের চলাচল ঘটে তাকে বলা হচ্ছে পরিচলন পদ্ধতি, পরিবহন পদ্ধতি। এই পরিবহন যে পদ্ধতিটা হচ্ছে, আমরা তার কতগুলো বৈশিষ্ট্য কিন্তু এই যে পরীক্ষাটা আমরা হাতে নাতে যে করছি সেখান থেকে কিন্তু আমরা কতগুলো তার বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখলাম। সেই বৈশিষ্ট্যগুলো কি কি, যে আমরা যখন ধরে রেখেছি এইখানে তাপ শক্তিটা কিন্তু চলে যাচ্ছে পদার্থের মধ্য দিয়ে। তো আমরা যদি কঠিন স্কেলটাকে এইভাবে ছবি দিয়ে বলি পরমাণুগুলো গায়ে গায়ে রয়েছে, তাহলে এই কঠিন পদার্থের এইখানে তাপটা গৃহীত হচ্ছে উত্তপ্ত জল থেকে, এখানে তাপটা গৃহীত হচ্ছে, আমরা এই পাশে তাপটাকে পাচ্ছি। তাহলে এই যে তাপটা শক্তিটা সঞ্চালিত হয়ে যাচ্ছে, কিন্তু অণুগুলো কিন্তু তাদের চলন ঘটছে না, অর্থাৎ অণুগুলোর সরণ ঘটছে না। অণুগুলো কিংবা পরমাণুগুলো কিংবা আয়নগুলো এদের চলাচল ঘটবে না। তো এইটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এইখানে এটা কঠিন পদার্থের মধ্যেই হবে এবং এদের মধ্য দিয়ে যখন তাপের সঞ্চালন ঘটবে, তাহলে এটা তো এক নম্বর বুঝতে পারছি যে কঠিনের মধ্য দিয়ে পদ্ধতিতে হবে। দ্বিতীয় নম্বর কি, যে এখানে অণুগুলো কিংবা পরমাণুগুলো কিংবা আয়নগুলো এরা কিন্তু স্থির থাকবে। তাহলে তাপটা শক্তিটা চলে যাচ্ছে কি করে, তাহলে যখনই কোনো জায়গায় তাপ পায় পরমাণুগুলো কিন্তু কম্পিত হতে শুরু করে। সেই যে পরমাণু কম্পিত হওয়া মানে কি, পরমাণুর বহিস্তম কক্ষের ইলেকট্রনগুলো কম্পিত হওয়া, কারণ পরমাণু তো ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি। তো ইলেকট্রনগুলো কম্পিত হয়ে সেই শক্তিটাকে পরবর্তী পরমাণুতে সঞ্চালিত করে দেবে। তো এইভাবে কম্পিত হতে হতে যে কম্পনটা কিন্তু সঞ্চালিত হয়ে হয়ে চলে যাচ্ছে এবং অপর পাশে তাপ শক্তিটা চলে আসছে, কম্পন শক্তি তাপ শক্তিটা কিন্তু চলে আসছে। এইটা হচ্ছে কিন্তু যে পরিবহন পদ্ধতির যে বিশেষ কয়েকটা বৈশিষ্ট্যগুলো। তো এই যে পরিবহন পদ্ধতিটা আমরা যখন বুঝলাম যে কঠিন পদার্থের মধ্যে হচ্ছে, তো নিশ্চয়ই আমাদের বাস্তব জগতে যখন আমরা ব্যবহারিক ক্ষেত্রে কিংবা আমাদের কার্যক্ষেত্রে যখন কোনো তাপীয় ঘটনা এরকম পর্যবেক্ষণ করব, আমরা ছাত্র হিসাবে বোঝার চেষ্টা করব এখানে যে কোন পদ্ধতিতে কিন্তু তাপটা যাচ্ছে। তো আমরা যদি আমাদের বাড়িতেই যদি দেখি যে কতগুলো যে রান্নাঘরের গিয়ে যদি দেখি সেখানে অনেক বাসনপত্র রয়েছে, তো সেখানে বাসনপত্রগুলোতে দেখব কি বিশেষ করে যে ধাতব পাত্রগুলোই সাধারণত বাসনপত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। কারণ কি, যে ধাতুগুলোর মধ্যে আমরা জানলাম যে ধাতুগুলোর তাপ পরিবহন ক্ষমতাটা বেশি, তাহলে সহজে তাপটা উনুন থেকে যে বস্তুটাকে আমরা সেদ্ধ করতে যাচ্ছি কিংবা রান্না করতে যাচ্ছি সেটাতে সহজে সঞ্চালিত হবে। কিংবা আমাদের ঘরে যে কোনো যে রান্নার বাসনপত্রগুলো যদি দেখি সব কিন্তু ধাতুর তৈরি। আবার যে ক্ষেত্রে তাপটা আমাদের হাতে সরাসরি যাতে করে না এসে যায়, পৌঁছে যায়, আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করে, তো সেই জায়গায় কোনো কোনো সময় দেখব কি যে সেই যে বাসনপত্রের যে হাতলগুলো আমরা দেখব যে কুপরিবাহী পদার্থের কিন্তু প্রলেপ দেওয়া আছে। কুপরিবাহী পদার্থ অর্থাৎ কি, তাপের কুপরিবাহী পদার্থগুলো দিয়ে তৈরি। যেমন কি কোথাও হতে পারে কাঠের যে হাতল থাকছে, কোথাও প্লাস্টিকের হাতল থাকছে, এইগুলো কিন্তু আমরা সচরাচর দেখব। তো এই সমস্ত যে পরিবহন পদ্ধতিটা জানলাম এবং পরিবহন পদ্ধতিতে ধাতুগুলো বেশি, অধাতু বা কুপরিবাহী পদার্থগুলো এদের এবার নিয়ে আমরা কতগুলো ছোট ছোট পরীক্ষা আমাদের বইতে দেওয়া রয়েছে, আমরা সেইটা একটু সংক্ষেপে আলোচনাটা করব আজকে। তো আমরা দেখব যে একটা যে পরিবাহী কাঠ আমরা যাচাই করব, বিভিন্ন পদার্থগুলোর পরিবহন ক্ষমতাটা আমরা যাচাই করব। আলোচনার বিষয়বস্তুর কি না, এখন যে বিভিন্ন পদার্থগুলো, বিভিন্ন যে কঠিন পদার্থ আমাদের বিভিন্ন হাতের সামনে আমরা পাবো, বিভিন্ন কঠিন পদার্থের পরিবহন ক্ষমতাটা আমরা, পরিবহন যে ক্ষমতা এইটা আমরা যাচাই করব। প্রথম একটা আমরা পরীক্ষা হাতে নাতে করছি, যেখানে আমরা বলছি একটা ধরো পেন্সিল তোমরা জানো যে কাঠের ভেতরে একটা গ্রাফাইটের দণ্ড থাকে, আমরা এখন কাঠের কথাটাই ধরছি। তো এই কাঠের ওপরে আমরা ধরো একটা কাগজের টুকরোকে জড়িয়ে দিলাম, এটা হচ্ছে কাগজ, ছোট্ট করে জড়িয়ে এই যে কাগজটাকে এখন মোমবাতির শিখার উপর যদি আমরা আগুন জ্বালাই, মোমবাতির যে শিখা, সেখানে দেখবো যে কিছুক্ষণ তাপ দেওয়ার পর এই কাগজটা কিন্তু আগুন ধরে যাচ্ছে। অর্থাৎ এইটা ধরো একটা পেন্সিল, তার উপরে কাগজ জড়িয়ে এটাকে আমি তাপ দিচ্ছি। তাপ দিলে কি হবে,
যে এইখানে কিন্তু কাগজটাতে আগুন ধরে যাচ্ছে। কিন্তু এখন যদি আমরা একটা লোহা মানে ধাতব কোনো একটা দণ্ড, ধরো চামচ কিংবা হচ্ছে ধরো কোনো সাঁড়াশির যে তার বাহুটাকে আমরা কাগজ জড়িয়ে দিলাম, এখানে কাগজ জড়িয়ে দিয়েছি, দিয়ে এইটাকে এখন আমরা যদি যে আগুনের শিখার উপর ধরি তাহলে কিন্তু অনেকক্ষণ চলে যাচ্ছে কিন্তু এটাতে আগুন ধরছে না, আগুন ধরছে না। এক্ষেত্রে কিন্তু আগুন ধরে গেল। এই যে ঘটনাটা আমরা যদি হাতে নাতে করি এবং এর যে কারণগুলো অনুসন্ধান করতে দেখি, দেখবো যে কি এইখানে এই যে পদার্থটা এটা কিসের তৈরি, এটা লোহার তৈরি। ধরো লোহার একটা যে সাঁড়াশি, আর সেটার যে পেন্সিলটা ছিল সেই পেন্সিলটা কিসের তৈরি না, পেন্সিলটা এটা কিন্তু কাঠের তৈরি। এটা হচ্ছে তাপের কুপরিবাহী। তাহলে তাপের কুপরিবাহী পদার্থ হওয়ায় এই যে কাগজের উপর আমি তাপ দিচ্ছিলাম সেই তাপটা কিন্তু তাকে সহজে কিন্তু চলে যাওয়ার পর সঞ্চালিত হচ্ছে না, তাহলে তাপটা সেই জায়গায় সঞ্চিত থেকে উষ্ণতা বাড়াতে বাড়াতে এক সময় যখন যে কাগজের জ্বলনাঙ্কতে পৌঁছে যাবে, জল মানে অর্থাৎ যখন আগুন ধরে যাওয়ার যে টেম্পারেচারটা পৌঁছে যাবে তখন কাগজে আগুন ধরে যাবে। অপর পক্ষে যখন আমরা এই লোহায় জড়ানো কাগজটাতে আগুন দিচ্ছি তাহলে এইখানে তাপটা কি হচ্ছে, কাগজ পেরিয়ে যখন লোহাতে পৌঁছালো সেই তাপটা কিন্তু দ্রুত সঞ্চালিত হয়ে যেতে লাগলো। তাহলে কি তাপটা আর এখানে সঞ্চিত নেই, সেই জন্য সেই তাপটা কিন্তু এই যে কাগজের যে একটা জ্বলন্ত বিন্দু পৌঁছাতে যে তাপমাত্রা লাগে সেই তাপমাত্রাতে যাচ্ছে না বা যেতে পারছে না, তাই সেটাতে আগুন লাগছে না। তো এখানে আমরা এই পরীক্ষাটার দ্বারা সহজেই বুঝে গেলাম যে কাঠের যে পরিবহন ক্ষমতাটা কম, লোহা বা অন্য কোনো ধাতব পদার্থের পরিবহন ক্ষমতাটা কিন্তু অনেক বেশি। আমাদের বইতে এইরকম আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, সেইগুলো সহজে আমরা ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলো। দ্বিতীয় নম্বর একটা যে পরীক্ষার কথা বইতে বলা রয়েছে যে কাগজগুলোকে আমরা ধরো সরু একটা পাতলা কাগজকে 4 ভাঁজ করলাম, অর্থাৎ একটা বড় কাগজকে আমরা ভাঁজ করে 4 ভাঁজ করলাম, করার পরে তাকে আমরা কি করব যে একটা যে শঙ্কুর মতো করে ফিল্টার করার জন্য যেভাবে খুলে ফেলতে হয় খুলে ফেলবো, অর্থাৎ 3টা ভাঁজ একদিকে রেখে একটাকে খুলে ফেলবো, তাহলে এইরকম একটা শঙ্কুর মতো কাগজের ভাঁজটা হয়ে যাবে। তো এই যে পাতলা কাগজ, একবার আমরা পাতলা কাগজ নেব, নিয়ে শঙ্কুর মতো ভাঁজ করে ওর মধ্যে জল দিলাম, এর মধ্যে জল ঢেলে যদি এটাকে ধরো আগুনের শিখার উপর বসাচ্ছি তাহলে কি দেখব যে এইটাতে কিন্তু জল ফুটতে শুরু করে দিল। তাহলে এটা যদি পাতলা কাগজ হয়, পাতলা কাগজটাকে শঙ্কুর মতো করে তৈরি করে তাতে জল দিয়ে আমি একে উত্তপ্ত করলে দেখা যাবে যে জলটা ফুটতে শুরু করেছে, বাষ্প উঠতে শুরু করে দিয়েছে, ফুটন্ত অবস্থায় পৌঁছে যাচ্ছে। অপর পক্ষে আমি যদি কাগজটা পাতলা না নিয়ে মোটা কাগজ শীট নিই, তাকে আমরা এইভাবে ভাঁজ করে এইরকম ভাবে করি, এটাতে আবার জল ঢেলে আমি যদি একে উত্তপ্ত করি তাহলে যে জল ফোটার আগে কিন্তু এখানে আগুন ধরে যাচ্ছে, অর্থাৎ কি কাগজটাতে আগুন ধরে যাচ্ছে, এইখানে ভেতরে যে জল নিয়েছিলাম, জলকে যে উত্তপ্ত করছিলাম এই মোটা কাগজটাতে দিয়ে মোটা কাগজটা কিন্তু আগুন ধরে যাচ্ছে, অর্থাৎ জল সহজে ফুটছে না, কাগজটা ফুটতে শুরু করে দিয়েছে। এর কারণগুলো কি, এই যে মোটা কাগজ হওয়ার জন্য তাহলে কাগজ যের মধ্য দিয়ে তাহলে তাপটা সহজে যেতে পারছে না, যেতে না পারার জন্য ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে গেছে, এই যে বাড়তে বাড়তে কাগজটাতে আগুন ধরে গেছে। অপরপক্ষে পাতলা কাগজ হওয়ার জন্য সেই পাতলা কাগজকে ভেদ করে কিন্তু তাপটা চলে গিয়ে যে জলটাকে ফোটাতে শুরু করেছে। অর্থাৎ আমরা যদি মোটা কাগজ নিয়ে থাকি তাহলে ওগুলো কিন্তু তাপের কুপরিবাহী পদার্থ হিসাবে আমরা কাজ করতে পারি। তাহলে পাতলা কাগজটা কিন্তু যদিও হালকা পরিমাণে তাপ চলে যেতে পারবে, গিয়ে জলটাকে উত্তপ্ত করতে পারছে, কিন্তু মোটা কাগজ কিন্তু যে তাপের কুপরিবাহী, তাহলে সেই মোটা কাগজ তাপের কুপরিবাহী, অর্থাৎ আমরা কাগজের যে পরিবাহিতাটা আমরা জেনে নিলাম এটা একটা তাপের কুপরিবাহী পদার্থ। এরপরে আরেকটা পরীক্ষা আমাদের বইতে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে কি যে জলটা তাপের সুপরিবাহী না কুপরিবাহী সেটা জানার জন্য 3 নম্বর একটা পরীক্ষা করা রয়েছে। তো আমরা একটা জলটাকে টেস্ট টিউবে নিয়েছি, টেস্ট টিউব তোমরা জানো যে একটা সরু কাঁচের চোঙাকৃতি যে লম্ববৃত্তাকার চোঙ যার একদিকটা বন্ধ, তাহলে এই যে চোঙের ভেতরে জল নিয়েছি আমরা, জলটা নিয়ে যেভাবে যে টিউব বলছি
যে আমরা যে টেস্ট টিউব বলছি, টেস্ট টিউবটাকে যেভাবে নিয়ে এইটাতে আমরা কি করছি, উত্তপ্ত করছি, এবং এই যে টেস্ট টিউবের ভেতরে একটা বরফ খণ্ডকে তার জড়িয়ে ফেলে দিচ্ছি, কারণ এমনি বরফ কি হবে, জলে ভাসবে, কিন্তু সেটা যাতে করে জলে না ভাসে তাকে আমরা তার জড়িয়ে দিচ্ছি। এটা তাহলে একটা বরফ, আর এটাতে লোহার তার জড়ানো একটা বরফের খণ্ডকে ফেলে দিয়েছি। এবারে এই যে টেস্ট টিউবের মাঝখানে আমরা উত্তপ্ত করছি, দেখব যে এইখানে জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, কিন্তু নিচের দিকে কিন্তু যে বরফটা তখনও কিন্তু গলেনি। অর্থাৎ এর দ্বারা কি বোঝা যাচ্ছে, তাপে এইখানের জলটা, তাপটা এখানে থেকে এখানে জলের উষ্ণতা বাড়িয়ে এখানে জলটাকে ফোটাতে শুরু করে দিয়েছে, কিন্তু এই জলটা থেকে এই যে তাপ প্রযুক্ত তাপের অংশ থেকে এই বরফটা অনেক দূরে থাকার জন্য জল, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে কি জল তাপের কুপরিবাহী, সেই জন্য এই দিকে আর তাপটাকে নিয়ে আসতে পারেনি। তাহলে জল যে একটা তাপের কুপরিবাহী পদার্থ, সেটা আমরা সহজে পরীক্ষা দ্বারা বলে দিতে পারছি এইভাবে। তাহলে এইভাবে আমরা জলের তাপের কুপরিবাহী পদার্থ হিসাবে জানলাম। তাহলে এইভাবে জল যে তাপের একটা কুপরিবাহী পদার্থ জানার পরে চতুর্থ একটা পরীক্ষা আমাদের বইতে করা রয়েছে, সেখানে আমরা যাচাই করব যে বায়ুটা তাপের সুপরিবাহী না কুপরিবাহী পদার্থ। তো এখন আমরা কি মনে হচ্ছে, বায়ুটা তাপের সুপরিবাহী না কুপরিবাহী পদার্থ? তো আমরা যে বায়ু যে তাপের একটা কুপরিবাহী পদার্থ, বায়ু কিন্তু বায়ুর মধ্য দিয়ে তাপ যায় না, তো এক্ষেত্রে জল তাপটা সহজে পরিবহন করতে পারে না, কিন্তু পরে যখন আমরা জলের যে পরিচলন পদ্ধতিতে কিন্তু এর মধ্য দিয়ে তাপ চলাচল করতে পারে, বায়ুর মধ্য দিয়ে আবার পরিচলন পদ্ধতিতে তাপ চলাচল করতে পারে, সেটা আমরা পরে ক্লাসে আলোচনাটা করব। তো বায়ু যে একটা তাপ সরাসরি এই বায়ুর মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে যে তাপ সহজে যায় না, সেখানে আমরা এর প্রমাণটা কি করে করব? আমরা যে শীতকাল যখন চলে আসে আমরা কি পরি, আমরা মোটা মোটা যে উলের কাপড় পরে ফেলি, বা পোশাক সোয়েটার চাপিয়ে ফেলি, কিংবা চাদর ঘুরে নিতে থাকি, কিংবা কি করি যদি আমাদের দেখি লেপ ব্যবহার করতে শুরু করে দিচ্ছি, তাহলে তার ভেতরে তুলো থাকছে। তাহলে কেন এইগুলো ব্যবহার করলে আমাদের গরম লাগে? কারণ কি, এই যে আমাদের ধরো কোনো পোশাকের কথা বলছি, এই পোশাকের ধরো উলের তৈরি, তাহলে উলের যে এই যে রোঁয়ার ভেতরে প্রচুর বায়ু শূন্য স্থান আছে, যে ফাঁকা স্থানে কিন্তু বায়ু ঢুকে আছে। তাহলে এটা যদি উল হয়, এই উলের তৈরি পোশাকের মধ্যে কি আছে, যে তার উলের যে অনেকটা যে রোঁয়ার মধ্যে বায়ু ঢুকে আছে, এবং সেই বায়ুগুলো এক তাপের কুপরিবাহী হওয়ার জন্য বাইরের যে শীতল যে ঠান্ডাটা কিন্তু আমাদের শরীর থেকে, বা যে উত্তপ্ত শরীর থেকে আমাদের শরীর তুলনামূলক গরম, সেই গরম যে তাপটা কিন্তু সহজে বিকিরিত হতে পারছে না, মাঝখানে এই বায়ু একটা স্তর তৈরি করে রেখেছে, বাধা সৃষ্টি করছে। তো এই যে উল কিংবা যে তুলো, এইগুলোর ভেতরে যে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ওর মধ্যে বায়ু ঢুকে থাকছে, সেই বায়ু তাপের কুপরিবাহী হওয়ার জন্যই কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করে থাকি। তাহলে যে উল কিংবা তুলো কিংবা পশম, এইগুলোর মধ্যে শূন্যস্থানে বায়ু থাকছে। তাছাড়া আমরা দেখব কি, যে আমরা এই যে বায়ুর জন্য কুপরিবাহী হয়, তো আমরা শীতকালে যদি আমাদের পয়সা না থাকে বেশি পরিমাণে, তাহলে আমরা কি করতে পারি? তো আমরা ধরো বড় বড় জ্যাকেট কেনার কিংবা উলের কোনো পোশাক কেনার পয়সা নেই, হতে পারে, তো আমরা কি করতে পারি, আমরা সরু সরু পাতলা যদি দুটো জামা পরে নিই, তবুও কিন্তু আমাদের সেই জামার কথাটা যদি বলছি, আমাদের যে ধরো এটা একটা জামা, তাহলে এই জামার উপর আরো একটা জামা যখন আমরা পরে ফেলবো, তাহলে এই জামার উপর আরো একটা জামা যখন পরে ফেলবো, তাহলে এই যে অংশগুলো দুটো স্তরের মাঝে এখানে কি থাকবে, বায়ু থাকবে। তাহলে দুটো পাতলা সুতির জামা পরে নিলেও ওর মাঝে একটা বায়ুর যে প্রলেপ, একটা স্তর সৃষ্টি হবে, সেই বায়ু স্তর তাপের কুপরিবাহী হওয়ার জন্য, তাহলে বাইরে থেকে শীত যে ঠান্ডা যে অংশে শরীর ভেতর থেকে কিন্তু তাপ সঞ্চালিত হতে পারবে না, অর্থাৎ আমাদের শরীরটা গরম থাকবে। তো এইভাবে কিন্তু আমরা পরিবহন যে বায়ুর তাপের কুপরিবাহী, সেটাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা এই সমস্ত যে ঘটনাগুলো ঘটিয়ে থাকি। কিংবা আমরা দেখি শীতকালে যে হাতির দল কি করে, তারা গায়ে ধুলো মাখতে থাকে,
গায়ে তারা কেন ধুলো মাখে না, গায়ে ধুলো মাখলে, ধুলো লেগে গেলে ধুলোর মধ্যে এই যে একটা শরীর, এই শরীরে ধরো ধুলো লেগে গেছে, তাহলে ধুলোর এই যে ছোট ছোট ফাঁকা তো অংশে কি হবে, বায়ুর একটা প্রলেপ তৈরি হয়ে যাবে, তাহলে সেই ছোট ছোট অংশে বায়ু স্তর তৈরি করে থাকতে পারবে এবং সেই বায়ু স্তর ভেদ করে কিন্তু কোনো তাপ সহজে সঞ্চালিত হতে পারবে না। তো হাতিরা এই যে ঘটনাটাকে বেশি ঘটাতে আমরা দেখব শীতকালে, তাদের শরীরকে উষ্ণ রাখতে তারা কিন্তু এটা করে থাকে। তো এইভাবে আমরা দেখে থাকি যে শীতকালে পাখিরা তাদের পালককে ফুলিয়ে এরকম বসে থাকছে, তাহলে পালককে ফুলিয়ে দিলে কি হবে, তার ভেতরে যে বায়ু ঢুকে যাবে, অনেক পালকের ভেতরে শূন্য স্থান যে অংশগুলোতে বায়ু ঢুকবে এবং বায়ুর প্রলেপ তৈরি হলে সেইখানে তাপের কুপরিবাহী স্তর হিসাবে সেটা কাজ করবে। তো এইরকম ভাবে বিভিন্ন ঘটনাগুলো আমরা পরিবেশে যখন দেখব সেইগুলোকে ব্যাখ্যা করব যে এটা তাপের কুপরিবাহী পদার্থ হওয়ার জন্য বা এই সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তাপটা সহজে চলাচল করতে পারছে না, সেই জন্যই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তো আমাদের যখন পরীক্ষায় পড়বে এই সমস্ত জিনিসগুলো, তো আমরা কিন্তু যে প্রথম প্রশ্নের উত্তরের লাইনেই কিন্তু আমরা থাকবে যে এই পদার্থটি তাপের পরিবাহী হওয়ার জন্যই তার একটা ব্যবহারিক প্রয়োগ হচ্ছে এটা। তো ঠিক এইরকম বায়ু সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি বরফও কিন্তু তাপের কুপরিবাহী পদার্থ একটা। তো সেই বরফকে কাজে লাগিয়েই কিন্তু একেবারে শীতের দেশে যে আন্টার্কটিকা যে মহাদেশে কিংবা গ্রিনল্যান্ডে, ফিনল্যান্ডে যে সমস্ত অঞ্চলে বরফ থাকে চিরকাল, সেই দেশের যে মানুষেরা, বিশেষ করে বইতে উল্লেখ রয়েছে যে থুলে অঞ্চলের এস্কিমোদের, গ্রিনল্যান্ডের যে থুলে অঞ্চলে এস্কিমো প্রজাতির মানুষেরা বসবাস করে, তারা এই বরফের তৈরি ঘর তৈরি করে। বরফের তৈরি ঘরের মধ্য দিয়ে সহজে কিন্তু যে ঘরগুলো তৈরি করে বরফের চাইকে থাতিয়ে থাতিয়ে তারা ঘরটা করে, ছোট্ট একটা তাদের ঢোকা বেরোনোর একটা অংশ থাকে। তাহলে এই যে ইগলু, একে বলা হচ্ছে ইগলু, এই ঘরের মধ্যে বরফ দিয়ে তৈরি হওয়ার জন্য সঙ্গে সঙ্গে বায়ুও থাকছে আর বরফও থাকছে। এইগুলোর মধ্য দিয়ে সহজে, যে এগুলো বরফ দিয়ে তৈরি, এর মধ্য দিয়ে কিন্তু তাপ সহজে চলে যাতায়াত করতে পারে না পরিবহন পদ্ধতিতে। তো সেইটাকে কাজে লাগিয়েই কিন্তু যে সেখানকার যে প্রজাতিরা বসবাস করছে। তো এইগুলো হচ্ছে আমাদের পরিবহন পদ্ধতি থেকে গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলো। কিংবা আমরা আরো কিছু ঘটনার কথা যদি বলি বইতে, যেগুলো উল্লেখ রয়েছে, তোমরা বইটা ভালো করে পড়বে। তো কি রয়েছে, যেমন আমরা শীতের সময় কিংবা গরমের সময় আমরা যখন পুকুরে নেমে চান করি, গরমের সময়, এখন গ্রীষ্মকাল চলছে, দেখতে পাচ্ছি আমার ঘাম বেরিয়ে যাচ্ছে, তাহলে এই গ্রীষ্মকালে অর্থাৎ তাপ যখন বেশি, সেই তাপের ফলে কি হবে, পুকুরের যে উপরিতলের যদি জলটা দেখি একটু বেশি গরম থাকবে, তুলনামূলকভাবে একটু বেশি নিচের দিকে জলটা একটু ঠান্ডা হবে। তাহলে তোমরা ভেবে বলতে পারো যে এই সময় পুকুরের মাছগুলো কোন দিকে থাকবে, উপরের দিকে থাকতে চাইবে না নিচের দিকে থাকবে? সচরাচর নিচেই থাকবে। এইভাবে শীতের সময় আমরা ঘটনাটা ঠিক উল্টো দেখব। শীতের সময় জলের উপরিস্থলটা কিন্তু বেশি ঠান্ডা, তুলনামূলক জলের ভেতরে ডুব দিলে আমরা সেখানে একটু গরম অনুভব করব। অর্থাৎ সেই জন্য কি হবে, শীতের সময় আবার মাছেরা ঠিক গভীরেই থাকতে চাইবে। তো বা যদি তাদের মনে হয় যে একটু ঠান্ডা দরকার, তারা ঠান্ডার উপরের দিকে আসতে পারে। তো এইভাবে বিভিন্ন ঋতুতে যে জলের মধ্যে তাপের তারতম্য বা পরিবহন পদ্ধতিতে তাপটা যেহেতু কম যাচ্ছে আসছে, সেগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ঘটনাগুলো আমরা পর্যবেক্ষণ করে থাকব। তো আমরা বিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা পরিবেশে যখন বিভিন্ন কোনো ঘটনা দেখব বা পর্যবেক্ষণ করব, সেটা যে তাপ সম্পর্কিত ঘটনা যদি হয়ে থাকে, তাহলে সেখানে আমরা নিশ্চয়ই আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে, আমাদের পড়ানোর জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিশ্চয়ই যাচাই করতে পারবো যে ওটা কি ঘটনাটা বাস্তবে ঘটছে। তো আজকে ক্লাসে আমরা যেগুলো বললাম, প্রথমে যে তাপ একটা শক্তি, তাপের প্রবাহ হয় তিন ভাবে, তাদের মধ্যে সেই প্রবাহ ঘটতে পারে যাদের মধ্য দিয়ে সহজে, তার উপর ভিত্তি করে আমরা সুপরিবাহী পদার্থ, কুপরিবাহী পদার্থের আলোচনাটা করলাম, তাদের উদাহরণগুলো জানলাম। সঙ্গে সঙ্গে আজকে যেটা আলোচনা করলাম, পরিবহন পদ্ধতিটা কাকে বলে, পরিবহন পদ্ধতির কিছু বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, এবং পরিবহন করতে পারে যে সমস্ত পদার্থগুলো, বিভিন্ন পদার্থগুলো আমরা জানলাম পরীক্ষা নিরীক্ষা করে যে তারা সুপরিবাহী পদার্থ না কুপরিবাহী পদার্থ। তো এর পরের ক্লাসে আমরা আলোচনাটা করব হচ্ছে তাপের যে পরিচলন পদ্ধতিতে চলাচলটা।